আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রার্থিতা ফিরে পেতে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল শুরু। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তুষ্ট সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগিতা কামনা। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে অটল সরকার। ভোট বানচালে ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা। গুলশানে তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। কৃষিবিদদের নিয়ে খালেদা জিয়ার কবরে মঈন খানের শ্রদ্ধা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 8 জনের পরিচয় শনাক্ত। পরিবারদের কবর বুঝিয়ে দিল সিআইডি। নিহতরা সবাই গুলিবিদ্ধ হন। ময়নাতদন্ত রিপোর্ট। এবং কাটার মাস্টার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় আইপিএল খেলা সম্প্রচার করবে না বাংলাদেশ, তথ্য মন্ত্রণালয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তোষ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হওয়া ক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের বুথ পরিদর্শনকালে তিনি একথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ থেকে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত আপিল করা যাবে। সারা দেশকে 10টি অঞ্চলে ভাগ করে আলাদা বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারের উপস্থিতিতে 10 জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কোনো প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় বাধা বা হামলার শিকার হয়ে থাকলে তাও শুনানিতে আমলে নেওয়া হবে। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করে আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। দর্শক, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ আপিল করেছেন? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন মিজান। রাত্রি, আপনাকে ধন্যবাদ। এখন দুপুর 2টা, সকাল 10টা থেকে আপিল গ্রহণ শুরু হয়েছে। আমি 5 মিনিট আগে খোঁজ নিয়েছিলাম, এই 4 ঘন্টায় মাত্র 11 জন আপিল করেছেন। এই 11 জনের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী এবং যাদের 1% ভোটারের যে স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেখানে গরমিল থাকায় এসব প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তারা। তারা সংক্ষুব্ধ হয়ে আপিল করেছেন। এই 11 জনের বাহিরে আরও 3 ঘন্টা সময় আছে আজকে। আমরা আশা করছি যে আরও হয়তো 5-7 জন এর মধ্যে আপিল জমা দেবেন। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি 2024 এবং 2018 সালেও আমরা দেখেছি যে 5 দিন যেহেতু সময় রয়েছে, শেষের 2 দিনে গিয়ে মূলত হেভিওয়েট প্রার্থীরা আপিল করে থাকেন। আর এবারে নির্বাচনে আমরা যতটুকু জানি যে খুব একটা হেভিওয়েট প্রার্থী বাদ পড়েননি, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন। তারপরে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা, এছাড়া জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এএসএম হামিদুর রহমান আজাদও রয়েছেন, যারা উল্লেখযোগ্য, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বাহিরে বরিশাল 2 আসনে বিএনপির প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু, তার মনোনয়নও বাতিল হয়েছে মূলত আয়কর সংক্রান্ত কাগজে জটিলতা থাকার কারণে। এসব হেভিওয়েট প্রার্থীরা হয়তো শেষের দিকে আপিল করবেন। আর আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই নির্বাচন কমিশনের নিচে অস্থায়ীভাবে এখানে
এখানে 10টি বুথ স্থাপন করা হয়েছে। খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর এই 10টি বুথে আলাদা আলাদাভাবে এখানে আবেদন গ্রহণ করা হচ্ছে, আপিল আবেদন। এছাড়া একটি কেন্দ্রীয় বুথ রয়েছে, সেই কেন্দ্রীয় বুথ থেকে মূলত নম্বর দেওয়া হচ্ছে। সেই নম্বর অনুযায়ী আমরা যেটি বললাম যে 5 থেকে 7 মিনিট আগের তথ্য অনুযায়ী মোট 11 জন এখন পর্যন্ত আপিল জমা দিয়েছেন। এখন যেহেতু আপিল জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্টিফাইড কপি তুলতে হয় যে কেন বাদ করা হয়েছে, কি কারণে বাদ করতে হয়েছে। এসব কারণে 64 জেলা থেকে সেই রিটার্নিং কর্মকর্তার সার্টিফাইড কপি তোলা, সংশ্লিষ্ট আইনজীবীর সাথে আলাপ করা, এসব প্রক্রিয়া শেষ করে আসলে আপিল জমা দেওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে আইনি জটিলতার বিষয় আছে। এসব বিষয় নিয়ে আমরা যতটুকু জানি যে প্রার্থীরা কাজ করছেন, তাদের আইনজীবীর সঙ্গে কথা বলছেন এবং আয়কর সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলো তারা সমাধানের চেষ্টা করছেন। অন্যদিকে যেসব স্বতন্ত্র প্রার্থী, মূলত স্বতন্ত্র প্রার্থীদেরই বেশিরভাগ মনোনয়ন বাতিল হয়েছে, তাদের অভিযোগ হচ্ছে যে 1% ভোটারের যে স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে সেখানে গরমিল ধরেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তার ভিতরে এখানে মৃত ভোটারের স্বাক্ষর দেওয়া হয়েছে এরকম অভিযোগ এসেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে যেমন তাসনিম যারা অভিযোগ করেছেন যে খিলগাঁয়ের তিনি যেই 1% ভোটারের স্বাক্ষর দিয়েছেন সেখানে 2 জন যারা রামপুরার বাসিন্দা অর্থাৎ তারা ঢাকা 11 আসনের বাসিন্দা তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এইসব বিষয়গুলো তারা সমাধান করে আইনি প্রক্রিয়ায় কিভাবে আপিল করা যায় সেগুলো নিয়ে তারা ভাবছেন এবং চিন্তা করছেন। আমরা আশা করছি যে আরও যে 4 দিন সময় রয়েছে এর মধ্যে অন্য বাকি সবাই যারা রয়েছেন তারা আপিল করবেন। রাত্রি এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে নির্বাচন কমিশনের সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রাত্রি। মিজান, ধন্যবাদ আপনাকে। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে সরকার অটল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট বানচালের ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোটের দিন যে কোনো জায়গায় ঢুকতে পারবে তারা। প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। তবে রাস্তা বন্ধ করে প্রচারণা চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রদায়িক উস্কানি বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এ সময় স্বরাষ্ট্র সচিব জানান, 7 জানুয়ারির মধ্যেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিপিবি সহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে আসা নেতাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া জাতীয় নির্বাচন দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দেশ ও মানুষের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন বিএনপি ও বাম নেতারা। বাম নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, বজলুর রশিদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, ডাক্তার মুশতাক হোসেন, নাজমুল হক প্রধান এতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিপিবি সহ বাম নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করেন। গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। কৃষিবিদদের নিয়ে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, দেশের স্বার্থে কখনো বেগম জিয়া আপোস করেননি। এদিকে প্রতিদিনই সারা দেশ থেকে অসংখ্য মানুষ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে আসছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি সাধারণ মানুষ সমাধি প্রাঙ্গণে এসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। দলীয় প্রধানের মৃত্যুর সংবাদে দেশে আসা প্রবাসী বিএনপির অনেক নেতাকর্মীকেও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।
যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত অথবা দলগত সুযোগ সুবিধার জন্য তারা রাজনীতিতে বিভিন্ন সময়ে আপোস করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ভারতীয় আধিপত্যবাদ ও দেশে সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ওসমান হাদির হত্যার বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সকালে বিক্ষোভ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ। বিএনপি আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। আজাদির জোট, আরেকটি হলো গোলামির জোট, যেখানে আমাদের সংস্কৃতির পরাধীনতা রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সাথে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। বর্তমান তারেক রহমান উনি বাংলাদেশে এসেছেন, উনি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছেন এগুলো নিয়ে ইলেকশন কমিশন চুপ রয়েছে। 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহত 8 শহীদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে তাদের কবর বুঝিয়ে দিয়েছে সিআইডি। সকালে রায়ের বাজার কবরস্থানের সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পাদন করা হয়েছে। দেশের জন্য জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বাকি শহীদদের পরিচয় শনাক্তের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। জিএম তসলিমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়ার প্রায় 1.5 বছর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর অবশেষে সন্তানের কবরের সন্ধান পেয়ে এভাবেই আহাজারি করেন মা। এই সময় সন্ধান পাওয়া অন্য পরিবারের সদস্যরাও স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত 7 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত সেখানে দাফন হওয়া অজ্ঞাত 114টি মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত সহ ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মরদেহ শনাক্তকরণ ও ফলাফলের বিষয়ে সোমবার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এই সংবাদ সম্মেলন করে সিআইডি। আমি আর দুনিয়ার কোণে যাইতে চাই না, আমার মারি দাও। এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে 114টা কবর। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান সিআইডি প্রধান। 114টি মৃতদেহ যে এই এনক্লেভের ভিতরে আছে, এখানে যেটি হয়েছে এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। আর আমরা আবেদন পেয়েছি 9 জনের, তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনলেন যে তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করেছে, এটা করার। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্ব জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে জানান উপস্থিত উপদেষ্টারা। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকে। শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে। আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। পরে শহীদদের স্মরণে স্মৃতিস্মারক উদ্বোধন এবং দোয়া মোনাজাতে অংশ নেয় শহীদদের স্বজনরা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনে আসন সমঝোতা ও জোট গঠন করে নিয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের মধ্যে টানাপোড়েন শেষ পর্যায়ে। বৃহত্তর স্বার্থে উভয় পক্ষ থেকে ছাড় দেবার কথা বলছেন নেতারা। শীঘ্রই জোটের কক্ষ থেকে প্রতি আসনে একক প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করেন তারা। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও জানান দল দুটির শীর্ষ নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের চাপে থাকা ইসলামী দলগুলো 24 সালের 5ই আগস্টের পর হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। মহাসমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দেন ইসলামপন্থী দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট এক বাক্সে আনতে বেশ কয়েকটি দল নিয়ে জোট করে তারা। প্রথমে 8 দল, পরে 10 এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে 11 দলের নির্বাচনী জোটের ঘোষণা দেয় জামায়াত, ইসলামী আন্দোলন সহ অন্যান্যরা। যদিও এভাবে একত্রিত হওয়াকে জোট না বলে নির্বাচনী সমঝোতা বলছেন তারা। 300 আসনেই জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেবার ঘোষণা থাকলেও এখন অবধি তা সম্ভব হয়নি। মনোনয়ন জমাদানের শেষ দিনেও বেশিরভাগ আসনেই দলগুলোর একাধিক প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দেন, যার প্রেক্ষিতে শুরু হয়েছিল টানাপোড়েন। আলোচনার মাধ্যমে দুই দলের মধ্যকার টানাপোড়েনের বরফ গলতে শুরু করেছে। শীঘ্রই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানান দল দুটির শীর্ষ নেতারা। আমাদের মধ্যে কিছু আলোচনা করেছি, আমাদের যে টিম কাজ করছেন ওনারাও তাদের সাথে যোগাযোগ রাখছেন। আমাদের ধারণা এটা 2-3 দিনের মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে। সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। ইসলামী আন্দোলন তো এটাকে সূচনাই করেছে। ইসলামী আন্দোলন থাকবে না এই কথাটা তো আসলে আমাদের ভিত্তিহীন, এবং যারা বলে আমরা মনে করি নিজেদের তরফ থেকে নতুন এক প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য, জুলুম, নির্যাতন, অবিচার, ধর্ষণ মুক্ত এক দেশ গড়ার জন্য, চাঁদা মুক্ত এক দেশ গড়ার জন্য জোট করেছে। এই টানাপোড়েনের পুনরাবৃত্তি ঠেকাতে উভয় দলকে ছাড় দেবার মানসিকতা রাখতে হবে বলে জানান তারা। যখন আমরা অ্যালায়েন্স করব তখন যে কোনো কাজ সবাই সম্মতিত হওয়া উচিত, একই সাথে হওয়া উচিত, সিদ্ধান্ত অনুযায়ী হওয়া উচিত। আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বোঝার জায়গা থেকে আমরা কাজগুলো করছি আর কি। ঐক্যবদ্ধ থাকলে 11 দলীয় জোট আগামী নির্বাচনে ভালো ফল করবে এমনটি প্রত্যাশা তাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 12 আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ানোয় পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই আসনে আরও লড়ছেন বিএনপি মনোনীত জোট প্রার্থী সাইফুল হক এবং জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে সকল পক্ষকে নিয়ে কাজ করবেন। যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ চেষ্টা করবেন। নির্বাচিত হলে ঢাকা 12 নিয়ে যেমন একটা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মাদক সবাইকে নির্দিষ্ট পরিকল্পনা করব। নাগরিক সেবাটা নিশ্চিত করা, এটা মনে করি একটা প্রাইম টাস্ক হবে এটা। আর দ্বিতীয়ত এখানে মানুষের জানমালের নিরাপত্তাহীনতা আছে। এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জানান, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। জনগণ যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেন, ঢাকা 12 এলাকায় চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস, নতুন করে যে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং, এর অস্তিত্ব ঢাকা 12 এলাকায় ইনশাল্লাহ থাকতে দেওয়া হবে না। অন্যদিকে
জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। দুর্নীতি ও চাঁদাবাজিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা জানেন যে কদিন আগে কারণ বাজারে ব্যবসায়ীদের উপরে হামলা হয়েছে, আমাদের মহাখালী বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, শিল্পাঞ্চলে হচ্ছে, হাতিঝিলের সার্কেল বাসে হচ্ছে। তো এগুলা বন্ধ করা আমার প্রধান অন্যতম অঙ্গীকার হবে। এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি কারওয়ান বাজার ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যানজট নিরসনে ভূমিকা রাখবেন নির্বাচিত সংসদ সদস্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সার, হিমাগার ও ন্যায্য মূল্য না পাওয়ায় আলু উৎপাদনের উর্বর ভূমি মুন্সিগঞ্জের কৃষকদের দৈন্যদশা। চাষাবাদের আগ্রহ হারানো কৃষকরা আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দুর্দশা কাটিয়ে ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখছেন। এদিকে প্রথমে মনোনয়ন বঞ্চিত হলেও পরে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত বিএনপি প্রার্থী আব্দুস সালাম। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন জামায়াতের প্রার্থী এবিএম ফজলুল করিম। মুন্সিগঞ্জ 2 আসন থেকে ফিরে নির্বাচনের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা খালবিলে ঘেরা লৌহজং এবং টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 2 আসন। কৃষির সাথে এই জনপদের নারীর সম্পর্ক। নির্বাচন আসে, জনপ্রতিনিধিরা ছোটেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে ভাগ্যের পরিবর্তন হয় না ঢাকার অতি নিকটে এই জেলার কৃষক, জেলেসহ খেটে খাওয়া মানুষের। ওষুধপাতি, সার, ইউরিয়া এলে দাম কমাইতে হবে। 1 কেজি আলুর পিছনে খরচ 30-35 টাকা পড়ে যাবে। ওই আলু বিক্রি করার লাগে 20 টাকা কেজি। ন্যায্য মূল্য পাইলে হারা বউ বাচ্চা নিয়ে হারা ঠিক মতো শান্তি আলে খাইতে পারবো। মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন প্রথমে মিজানুর রহমান সিনহা পেলেও তার শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে দলের চূড়ান্ত মনোনয়ন পান বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। ধানের শীষের প্রার্থী বদল নিয়ে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে আছে নানা আলোচনা। আমরা শুধু শহীদ জিয়ার আদর্শকেই ধারণ করি, এখানে আমাদের কোনো বিভেদ নেই। জনাব মিজানুর রহমান সিনহা এবং অ্যাডভোকেট আব্দুল সালাম এই 2 আসনের জন্য তারা দুজনে একজন রত্ন। আমাদের প্রার্থী কি নিয়ে আমরা সামাজিক অনুষ্ঠানে আমরা গিয়েছি, জনগণ ব্যাপকভাবে আমাদেরকে সমাদৃত করেছে। এদিকে প্রাথমিক বিবেচনায় বাদ পড়লেও পরে কাঙ্ক্ষিত ধানের শীষের টিকিট পেয়ে উচ্ছ্বসিত আব্দুস সালাম আজাদ। নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটারদের দোয়া ও ভালোবাসা কুড়াচ্ছেন তিনি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে গিয়েছি। সেখানে আমি আমার নেতা মিজানুর রহমান সিনহার জন্য দোয়া পড়িয়েছি, তার রোগ মুক্তি কামনার জন্য। আমি আশা করব যে সিনহা সাহেব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমি এবং সিনহা সাহেব দুজনে মিলেই আমাদের জনগণের কাছে নির্বাচনের বার্তা নিয়ে যাব। এদিকে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। এলাকার সন্তানদের ঢাকায় যাতে যেতে না হয়, এখানেই যেন মেডিকেল কলেজে পড়তে পারে, এখানেই যেন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, ইনশাআল্লাহ তার ব্যবস্থা করা হবে। তবে শুধু আশ্বাস নয়, মুন্সিগঞ্জ 2 আসনের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন প্রার্থীরা, এমনটাই চাওয়া ভোটারদের। কৃষির সাথে মুন্সিগঞ্জের এই জনপদের সম্পর্ক আদিকাল থেকেই। বিশেষ করে আলু উৎপাদনে বিখ্যাত এই জেলাটির কৃষকদের ভাগ্য পরিবর্তনে তেমন কোনো কাজ করা হয়নি। কমেছে কৃষি জমির পরিমাণ, বেড়েছে মাদক এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্য। তবুও নতুন করে আশায় বুক বাঁধছেন এই ভোটাররা। তারা ভাবছেন মুন্সিগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে এমন একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। আগামী 26 মার্চ থেকে হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এতে উল্লেখ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল তফসিল অনুযায়ী প্রচারণা বন্ধ থাকলেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। তবে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে ঐক্য নির্ভীক জোবিয়ান প্যানেল।
তাদের অভিযোগ, আগে থেকেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার 16,645 জন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছেন, ঝামেলা এড়াতে পর্যাপ্ত পরিমাণ বুথ তৈরি করা হয়েছে এবং প্রার্থী ও শিক্ষার্থী ছাড়া কাল ক্যাম্পাসে ঢুকতে পারবে না কেউ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। হল নেই, আমাদের ক্যান্টিনে খাবারের মান খারাপ এবং আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে সুযোগ সুবিধা, ইন্টারনেট বেসড ওয়াইফাই সুযোগ সুবিধা, এগুলো আমাদের খুবই সীমিত। আমরা আগামীকালকে একটা স্বচ্ছ নির্বাচন চাই। আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র সংসদের প্রথম নির্বাচন। আমাদের শিক্ষার্থী এবং ভোটার ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিচ্ছি না। আবার সালাম স্টিল ভোটের গাড়ির খবর। কুমিল্লা থেকে সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লার রেসকোর্স এলাকায়। বর্তমানে এই কুমিল্লা সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট এবং কুমিল্লা সদর দক্ষিণ নিয়ে গঠিত হয়েছে কুমিল্লা 6 আসন। আর এখানে মূলত যেহেতু নগরীর প্রাণকেন্দ্র এই আসনটি, এই আসনে যারা ভোটার রয়েছেন তারা নানা সমস্যার কথা বলছেন। যানজট সহ, জলাবদ্ধতা সহ, মশা আর যে ব্যাপক হারে মশা রয়েছে এই আসনে, জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, নানান সমস্যার কথা এখানে ভোটাররা বলছেন। তবে এখানে একটি বিষয় জানাতে চাই, এখানে বিএনপি থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি হলেন মনিরুল হক চৌধুরী। তবে এই আসনে এই বিএনপির এই কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আমিনুর রশিদও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তবে এখানে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন ভোটাররা। তবে এখানে যে জামাতের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন কাজীদ্দিন মোহাম্মদ, তিনি তার কার্যক্রম চালাচ্ছেন এবং তিনি তার যে সমর্থক যারা রয়েছেন তারা বলছেন তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে এখানে যিনি জয়ী হোক না কেন, ভোটাররা বলছেন এই কুমিল্লার এই সদর সহ সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য যিনি কাজ করবেন তিনি যেন নির্বাচিত হন, এমন প্রার্থী প্রত্যাশা করছেন তারা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, কক্সবাজার 3 আসনে আছেন সহকর্মী আলী আসগর ইমন, সেখান থেকে জানাচ্ছেন নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশে, আর চলতে চলতে আমি চলে এসেছি কক্সবাজার 3 নির্বাচনী আসনে। আমার সাথে আছে আমাদের স্থানীয় প্রতিনিধি মোয়াজ্জম হোসেন শাকিল, তার কাছ থেকে শুনবো তিনি তার চোখে কেমন দেখছেন স্থানীয় নির্বাচনের হালচাল। শাকিল ভাই, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার নির্বাচনী হালচাল কেমন দেখছেন? হ্যাঁ, এখনো তো মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই এখানে ভোটের হাওয়া জমে উঠেছে। বিশেষ করে কক্সবাজারের যে 4টি আসন, সেখানে বিএনপি এবং জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশের ইতিহাসে একটি নতুন একটা ভোট হবে যেখানে সাধারণ মানুষেরই জনমতের প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন। জি শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। জি দর্শক, যেমনটা শুনছিলাম আমাদের মোয়াজ্জম হোসেন শাকিল একটা কথা বলছিলেন যে এখানকার মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার একটা পূরণ হবে এবং নিজের ভোটটা নিজে অন্তত এবার দিতে পারবেন, এটাই সবাই প্রত্যাশা করছেন, আশা করছেন এবং সেটাই হয়তো সম্ভব হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি কক্সবাজার 3 আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়াতে, আমাদের সাথে থাকুন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের রিজার্ভ ও রেমিটেন্সের পরিমাণ ইতিবাচক ধারায় ফিরলেও বাড়ছে না নতুন বিনিয়োগ, তৈরি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এমন তথ্য জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। তরিক ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতির গতিধারা পর্যালোচনা করতে রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। উঠে আসে চলমান নেতিবাচক রপ্তানি আয়, জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। গ্রোথের যে অ্যাকাউন্টিংটা করি সেটা করতে পারি না। এই সময় চলমান অনিশ্চয়তায় ব্যবসায়ীদের সিদ্ধান্তহীনতার কথা জানান MCCI চেয়ারম্যান। বলেন, আস্থার সংকটে মিলছে না সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা। Private investment is hesitant, industrial activity is soft,
and many firms are in the wait-and-see mode. High borrowing costs, policy uncertainties, and concerns around energy availability are holding back expansion plans of many of our businesses. অর্থনীতির ধারাকে সঠিক পথে নিয়ে আসতে ৯০-এর দশকের মতো আমূল সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন PRI চেয়ারম্যান। Why Bangladesh in 25 years trying to do FTAs? অনেক সময় শুনেছি 26টা দেশের সাথে আমাদের FTA করার চেষ্টা হচ্ছে, but nothing worked. কেন FTA হয় না? Well, the first stumbling block is our tariff regime. আমাদের এই ধরনের ট্যারিফে কেউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, মানে ইভেন ভুটানের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে না। নতুন কর্মসংস্থানের সৃষ্টি আর বিনিয়োগে আস্থা ফেরাতে বড় ধরনের সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। Our reserves have gone up from $16 billion to $28 billion. তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। সিলিন্ডার এলপি গ্যাসের মূল্য সমন্বয় না করায় আজ থেকে নাটোরে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন ডিলাররা। গতরাতের নাটোরে সংবাদ সম্মেলনে জেলার এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি তারেক মোহাম্মদ ফয়সাল এই ঘোষণা দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ জনি সহ সকল ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে 1306 টাকা, কিন্তু এই মূল্যে কোম্পানি থেকে কোনো গ্যাস পাওয়া সম্ভব নয়। তাই সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে গেলে লোকসান গুনতে হচ্ছে তাদের। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে উৎখাতে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় পেট্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মাদুরোকে আটক করতে মার্কিন সামরিক অভিযানে 32 জন কিউবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছেন কিউবার সরকার। তাদের স্মরণে আজ ও কাল দেশটিতে দুদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এছাড়া অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ তোলা হবে নিউ ইয়র্কের আদালতে। বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন তারা। The Cubans were killed yesterday. You know that. A lot of Cubans were killed. The bodyguards. এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ দিনের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পরে সিলেট টাইটান্সকে ৬২ রানের টার্গেট দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে
নোয়াখালী এক্সপ্রেস। তবে উদ্বোধনী জুটিতে হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার 24 রানের জুটি গড়ে তুললেও পরের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। মুনিম শাহরিয়ার ও হাবিবুর রহমান বিদায় নিলে 28 রানে 3 উইকেটে পরিণত হয় নোয়াখালী। হাবিবুর রহমান সোহান 18 রানে বিদায় নেন। দলের 33 রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ নবী। সিলেট টাইটান্সের স্পিনার নাসুম আহমেদ 7 রানে 5 উইকেট শিকার করেন। 62 রানের টার্গেটে এখন ব্যাট করছে সিলেট টাইটান্স। তানজানিয়াকে একমাত্র গোলে পরাজিত করে আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো। গোড়ালির ইনজুরির শেষে 2 মাসের বেশি সময় পর নিজেদের মাঠ রাবাতে খেলতে নামেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 64 মিনিটে প্যারিস সেন্ট জার্মেইর রাইট ব্যাক হাকিমির কাছ থেকে বল পেয়ে ব্রাহিম দিয়াজ মরক্কোর জয় নিশ্চিত করেন। এতে কোয়ার্টার ফাইনালে তারা আগামী শুক্রবার মুখোমুখি হবে 5 বারের চ্যাম্পিয়ন ক্যামেরুনের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাকে 2-1 গোলে হারিয়ে শেষ 8-এ ওঠে ক্যামেরুন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রার্থিতা ফিরে পেতে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল শুরু। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশে সন্তুষ্ট সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সবার সহযোগিতা কামনা। 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে অটল সরকার। ভোট বানচালে ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা। গুলশানে তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। কৃষিবিদদের নিয়ে খালেদা জিয়ার কবরে মঈন খানের শ্রদ্ধা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 8 জনের পরিচয় শনাক্ত। পরিবারদের কবর বুঝিয়ে দিল সিআইডি। নিহতরা সবাই গুলিবিদ্ধ হন। ময়নাতদন্ত রিপোর্ট। এবং কাটার মাস্টার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় আইপিএল খেলা সম্প্রচার করবে না বাংলাদেশ, তথ্য মন্ত্রণালয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।